প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজকে প্রথমে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি নকুল চন্দ্র পাল, সহকারী অধ্যাপক রসায়ন, ঢাকা কলেজ। আমরা গত ক্লাসে সংকরীকরণ বিষয়ে প্রথম পর্ব আলোচনা করেছিলাম। প্রথম পর্ব আলোচনায় আমরা সংকরীকরণের বৈশিষ্ট্য এবং সারসংক্ষেপ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সংকরীকরণের দ্বিতীয় পর্ব আলোচনা করব। দ্বিতীয় পর্ব আলোচনায় যাওয়ার আগে আমরা প্রথমেই সংকরীকরণের সংজ্ঞাটি জেনে নিই। কোনো যৌগ গঠনকালে মৌলের পরমাণুর বহিস্থ শক্তি স্তরের প্রায় সমশক্তি সম্পন্ন কতকগুলো পারমাণবিক অরবিটাল একত্রে সংমিশ্রিত হয়ে সমশক্তির সমান সংখ্যক অরবিটাল গঠন করার প্রক্রিয়াকে সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে। হাইব্রিডাইজেশন বলে। আমরা সংজ্ঞাটি থেকে দেখতে পাচ্ছি, কোন মৌলের পরমাণুর বহিস্থ শক্তি স্তরের প্রায় সমশক্তি সম্পন্ন কতকগুলো পারমাণবিক অরবিটাল একত্রে সংমিশ্রিত হয়ে সমশক্তির সমান সংখ্যক। এখানে একটি বিষয় বুঝে নেবে যে যতগুলো পারমাণবিক অরবিটাল একত্রে সংমিশ্রিত হবে, ঠিক এর সমান সংখ্যক সমশক্তির অরবিটাল গঠন করবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় হাইব্রিডাইজেশন। আমরা বিভিন্ন ধরনের হাইব্রিডাইজেশন সম্পর্কে জানতে পারি, যেমন sp3, sp2, sp, sp3d, sp3d2 এবং sp3d3 ইত্যাদি। আমরা গত ক্লাসে সংকরীকরণ এর প্রথম পর্বের আলোচনায় উদাহরণ হিসেবে আমরা sp3 সংকরণটি নিয়েছিলাম, সেটি আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা sp2, sp, sp3 এবং অন্যান্য হাইব্রিডাইজেশন সম্পর্কে বা সংকরীকরণ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা যাব sp2 সংকরণ। sp2 সংকরণের ক্ষেত্রে কোন মৌলের পরমাণুর বহিঃশক্তি স্তরের একটি s অরবিটাল এবং দুইটি p অরবিটাল একত্রে সংমিশ্রিত হয়ে সমান সংখ্যক তিনটি নতুন অরবিটাল গঠন করবে, যাকে বলা হয় sp2 সংকরণ। তাহলে প্রথমে আসছি আমরা sp2 সংকরণ। sp2 সংকরণ বলতে কি বোঝায়? একটি s অরবিটাল এবং দুটি p
অরবিটাল সংমিশ্রিত হয়ে যখন নতুন তিনটি অরবিটাল গঠন করে তাদেরকে sp2 সংকর অরবিটাল বলে এবং এই সংকরণটিকে sp2 সংকরণ বলে। এবার আমরা sp2 সংকরণটি কেমন তার ত্রিমাত্রিক বিন্যাস আমরা দেখব। যদি কোনো মৌলের একটি s যে কোনো একটি s অরবিটাল আমরা বহিঃশক্তি স্তরে দুইটি p অরবিটাল এটি p অরবিটাল হতে পারে, এটি px বা py pz এর যে কোনো একটি, আমরা ধরে নিলাম px। এবার py অরবিটাল আমরা এখানে py অরবিটাল, এই তিনটি অরবিটাল যখন s একটি p দুইটি, এই তিনটি অরবিটাল যখন একত্রে সংমিশ্রিত হবে তখন আমরা সংমিশ্রণটা একটু দেখাই, কিন্তু এখানে থাকবে না। একটি s, একটি px আর একটি py। এটা সংমিশ্রণ, বাট এই সংমিশ্রণে থাকবে না। সেটা কি হবে? নতুন তিনটি অরবিটাল তৈরি করবে। আমরা জানি যে কোনো সংকর অরবিটালের আকৃতি কি, এটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, আজকে একটু আবার দেখাই। অরবিটালটির দুইটি ডাম্বেল থাকলেও একটি ডাম্বেল খুব বড় আর একটি ডাম্বেল খুবই ছোট, অর্থাৎ এক পাশে ইলেকট্রন ঘনত্ব অরবিটালটির অনেক বেশি আর এক পাশে ইলেকট্রন ঘনত্ব খুবই কম, একদম নেই বললেই চলে। তাহলে এইরকম তিনটি অরবিটাল sp2 অরবিটাল তৈরি হবে। এই sp2 অরবিটাল গুলো এমনভাবে সজ্জিত হবে, যেভাবে সজ্জিত হলে তাদের মধ্যে বিকর্ষণটি সবচেয়ে কম হয় এবং তারা পরস্পর থেকে সমান দূরত্বে থাকে। ফলে এই ক্ষেত্রে তাদের ত্রিমাত্রিক বিন্যাসটা হয় একটি সমতলীয় ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর দিকে, অর্থাৎ তিনটি কোণের দিকে এই তিনটি অরবিটাল বিন্যস্ত থাকে। যেমন এটি তোমরা দেখবে, এই প্রত্যেকের যদি আমরা কোণ পরিমাপ করি সেটি হলো 120 ডিগ্রি এবং এই তিনটি অরবিটাল একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর দিকে প্রকাশিত। আমরা যদি ত্রিভুজটাকে এরকম দেখাতে পারি, এরকম একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর দিকে তিনটি অরবিটাল দ্বিমাত্রিক ভাবে সজ্জিত থাকে। অর্থাৎ এই যে এটি একটি sp2, এটি একটি sp2, এটি একটি sp2, অর্থাৎ sp2 হাইব্রিড অরবিটাল। এখানে একটি s দুইটি p সংমিশ্রিত হয়েছিল, তাহলে নতুন কয়টি অরবিটাল তৈরি হবে? তিনটি sp2 অরবিটাল তৈরি হবে। এই তিনটি sp2 অরবিটাল একটি ত্রিভুজের, আমরা যদি এটা ত্রিভুজটাকে খেয়াল করি এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে এটি একটি ত্রিভুজ। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর দিকে, অর্থাৎ তিনটি কোণের দিকে এই তিনটি অরবিটাল কি থাকবে? বিন্যস্ত থাকবে। অর্থাৎ এটা একটি দ্বিমাত্রিক সজ্জা। এই ক্ষেত্রে প্রত্যেকটি sp2 হাইব্রিড অরবিটালের তাদের মধ্যবর্তী কোণটি হলো 120 ডিগ্রি। তাহলে এটি হলো sp2 সংকরীকরণ। এবার আমরা যাব sp সংকরীকরণ।
তাহলে sp সংকরণের সংজ্ঞাটি কি হবে? একটি s অরবিটাল এবং একটি p অরবিটাল সংমিশ্রিতে যখন কি সংকরণের বৈশিষ্ট্য অনুযায়ী যতগুলো পারমাণবিক অরবিটাল মিশ্রিত হবে, ঠিক নতুন ততটি অরবিটাল তৈরি হবে। তাহলে কয়টি? নতুন দুইটি অরবিটাল গঠন করে তাদেরকে sp সংকর অরবিটাল বলে এবং সংকরণটিকে sp সংকরণ বলে। এবার আমরা দেখব sp সংকরণটি কি। একটি s অরবিটাল এবং একটি p অরবিটাল, এটি আমরা নিলাম px, এটি একটি s এবং একটি p অরবিটাল নিয়েছি। এক্ষেত্রে তোমরা দেখবে যে একটি s এবং একটি p, তাহলে এখানে দুইটি পারমাণবিক অরবিটাল, এই দুইটি পারমাণবিক অরবিটাল একত্রে সংমিশ্রিত হয়ে কয়টি সংকর অরবিটাল তৈরি করবে? নতুন দুটি সংকর অরবিটাল তৈরি করবে। তাহলে এই দুটি সংকর অরবিটালের নামকরণ কি হবে? দুটি sp সংকর অরবিটাল হবে এবং এই সংকরণটিকে বলা হবে sp সংকরণ। তাহলে এক্ষেত্রে দেখো আমরা তাদের মিক্সিংটা দেখাই, একটি s এবং একটি px। এই যে এখানে শুধু এটা আমরা সংকরণের সংমিশ্রণটা দেখালাম, এখানে থাকবে না, সংমিশ্রিত হয়ে তারা কি করবে? নতুন দুইটি সংকর অরবিটাল। তাহলে যে কোনো সার্বিক সংকর অরবিটাল আকৃতি কি আবার বলছি কি? এটি কি সংকর অরবিটালের p অরবিটালের মতো দুইটি লোব থাকে, কিন্তু একটি লোব হলো বড়, একটি ডাম্বেল খুব বড়। অর্থাৎ এইখানে দেখো একটি ডাম্বেল ছোট, একটি ডাম্বেল খুব বড়। এর ইলেকট্রন ঘনত্ব নেই বললেই চলে, এর ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি। তাহলে এইরকম কয়টি তৈরি হবে? এরকম কয়টি? দুইটি sp অরবিটাল তৈরি হবে। তাহলে তাদের ত্রিমাত্রিক বিন্যাসটা কি হবে? তখন তারা একই তলে সরলরৈখিকভাবে পরস্পরের সাথে 180 ডিগ্রি কোণ করে অবস্থান করবে। এটি একটি sp অরবিটাল, এটি একটি sp অরবিটাল, তাদের মধ্যবর্তী কোণটি কি হবে? 180 ডিগ্রি। এটি হলো sp সংকরণ। এবার আমরা যাব, এই যে আমরা সংকর তিনটি পড়েছি, একটি sp3, একটি sp2 এবং একটি sp, আর বাকি রইল আমাদের আরো তিনটি। সেটি হলো, একটি হলো sp3d। তাহলে sp3d সংকরণের সংখ্যা কি হবে? একটি s অরবিটাল, একটি s অরবিটাল, কয়টি p অরবিটাল? তিনটি p অরবিটাল, তিনটি p অরবিটাল, এবং সেখানে আরেকটি কি? এবং আমরা যদি এখানে কমা দেই, একটি s অরবিটাল, তিনটি p অরবিটাল এবং একটি d অরবিটাল সংমিশ্রিত হয়ে যখন কয়টি? একটি s, তিনটি p, একটি d, তাহলে কয়টি? পাঁচটি। তাহলে পাঁচটি অরবিটাল গঠন করবে, নতুন পাঁচটি অরবিটাল গঠন করে তাদেরকে sp3d সংকর অরবিটাল বলে এবং সংকরণটিকে বলা হবে sp3d সংকরণ। এবার আসবো sp3d সংকরণ বা সংকর অরবিটালগুলোর ত্রিমাত্রিক সজ্জা কি হবে সেটা আমরা দেখছি। এবার আমরা নিলাম একটি s অরবিটাল, তিনটি p অরবিটাল, এটি px, যেটি x অক্ষ বরাবর প্রসারিত দুইটি লোব এবং তার ডাম্বেল দুইটি, সেটি px, py, এটি py, এটি pz, এটি pz, এবং নিব একটি d, সেটি d কি? আমরা যে কোনো একটি d নিতে পারি। আমরা জানি d অরবিটাল কয়টি? পাঁচটি, dxy, dyz, dzx এবং
ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। তাহলে আমরা যে কোনো একটি ডি অরবিটাল নেই, ডি অরবিটালগুলো তাদের অ্যাক্সিস বরাবর সুন্দর করে আঁকতে হবে। এখানে দেখবে আমরা এটা নিলাম এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। যদি ডি এক্স ওয়াই নেই, আমরা জানি ডি অরবিটালের কয়টি করে লুপ থাকে? 4টি লুপ থাকে। যখন ডি এক্স ওয়াই হবে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখানে এই 4টি লুপ আঁকতে হবে তোমাকে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এই 4টি লুপ, এটা এক্স অ্যাক্সিস, এটা কি ওয়াই অ্যাক্সিস, এদের মাঝখানে 4টি লুপ আমরা যদি আঁকি তাহলে আমরা পাবো ডি এক্স ওয়াই। ডি অরবিটাল গুলো আঁকার সময় অবশ্যই অ্যাক্সিস সম্পর্কে ধারণা রেখেই সুন্দর করে আঁকতে হবে। তাহলে এটি ডি এক্স ওয়াই। এবার আমরা দেখব এই 5টি অরবিটাল একত্রে যখন সংমিশ্রিত হবে 5টি নতুন sp3 ডি অরবিটাল গঠন করবে। এই sp3 ডি অরবিটালের সজ্জাটা কেমন হবে? আমরা 5টি sp3 ডি অরবিটালের সজ্জা হবে এরকম। সংমিশ্রণটা যদি আমরা দেখাই নাই, এখানে সরাসরি আমরা চলে যাব 5টি ডি অরবিটাল। 5টি ডি অরবিটালের এখানে এখানে দেখো 5টি ডি অরবিটাল যে কোনো একটি নিয়েছি, একটি এস, 3টি পি আর একটি ডি। এই যে 5টি অরবিটাল একত্রে সংমিশ্রিত হয়ে 5টি sp3 ডি অরবিটাল গঠন করবে। এই 5টি ডি অরবিটালের সজ্জা হবে একটি ত্রিকোণাকার দ্বি পিরামিডের মতো, একটি ত্রিকোণাকার দ্বি পিরামিড। আচ্ছা, ত্রিকোণাকার দ্বি পিরামিডটা কি আমরা একটু এঁকে দেখাই। আগে দেখি ত্রিকোণাকার দ্বি পিরামিডটা কি। এইটি দেখবে এটা একটি ত্রিভুজ। এখানে দেখো এই যে এইটি একটি ত্রিকোণাকার দ্বি পিরামিড। এটি হলো একটি ত্রিকোণাকার দ্বি পিরামিড। এর 5টি শীর্ষবিন্দু থাকে, দেখো 1 2 3 4 5। এই 5টি শীর্ষবিন্দুর দিকে 4টি লুপ, 4টি শঙ্কর অরবিটাল এর লুপ প্রসারিত থাকবে। সেক্ষেত্রে আমরা একবার দেখাই সেটি কেমন হবে। এটি দেখো এই যে এই 3টি sp3 ডি অরবিটাল একটা সমতলীয় ত্রিভুজের মতো, সমতলীয় ত্রিভুজের 3টি কোণের দিকে প্রসারিত, এবং এই ত্রিভুজাকার তলের উপরে থাকবে একটি sp3d আর নিচে থাকবে একটি sp3d। এটা একটা sp3d, এটা একটা sp3d, এটা একটা sp3d, এটা একটা sp3d, এটা একটা sp3d। তাহলে এই যে কয়টি অরবিটাল হলো? এখানে 5টি sp3d হাইব্রিড অরবিটাল হলো। এবং এই 5টি sp3 হাইব্রিড অরবিটাল তারা কিভাবে ত্রিমাত্রিক সজ্জায় সজ্জিত হবে? তাদের 3টি sp3d অরবিটাল একটি ত্রিভুজাকার তলে, এই যে ত্রিভুজাকার তলটা দেখাচ্ছি, একটি ত্রিভুজাকার তলে থাকবে 3টি, আর এই ত্রিভুজাকার তলের উপরে লম্বভাবে একটি, নিচে লম্বভাবে একটি। এই হলো একটি sp3 সংকরণের ত্রিমাত্রিক সজ্জা। এক্ষেত্রে দেখবে এই যে ত্রিভুজাকার তলে যে 3টি sp3d অরবিটাল, তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, আর এই 2টি sp3d অরবিটাল ওই তলের সাথে এটি 90 ডিগ্রি করে থাকবে। তাহলে এটি 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, অর্থাৎ 3টে sp3d পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে, আর এই যে উপরের 2টি sp3d অরবিটাল এই তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে লম্বভাবে অবস্থিত হবে। এটি একটি ত্রিভুজাকার দ্বি পিরামিড। যদি এটিকে সংযুক্ত করো, এটি ছবিতে একটু এখানে ঝাপসা মনে হতে পারে, কিন্তু এটি দেখে নাও এরকম। এই এইটা
এটিকে এইভাবে আঁকা যায়। এই আবার এটা নিচের দিকে এইরকম। তাহলে এখানে বোঝা যাচ্ছে, দেখো এটি একটি ত্রিভুজাকার দ্বি পিরামিড। কি? ত্রিভুজাকার বা ত্রিকোণাকার দ্বি পিরামিড। তাহলে sp3d অরবিটাল সংকরণের সজ্জাটা কি? ত্রিকোণাকার দ্বি পিরামিড আকৃতি। এবার আমরা যাব sp3d2 সংকরণ। তাহলে sp3d2 সংকরণ, sp3d2 সংকরণে একটি s, তিনটি p এবং দুটি d অরবিটাল সংমিশ্রিত হয়ে যখন নতুন কয়টি পারমাণবিক অরবিটাল, এখানে একটি s, তিনটি p, দুইটি d, তাহলে কয়টি? 6টি পারমাণবিক অরবিটাল। এই 6টি পারমাণবিক অরবিটাল, তার মানে একটি s, তিনটি p, দুইটি d, 6টি পারমাণবিক অরবিটাল সংমিশ্রিত হয়ে যখন নতুন 6টি অরবিটাল গঠন করে তাদেরকে sp3d2 সংকর অরবিটাল বলে এবং সংকরণটিকে sp3d2 সংকরণ বলে। এখন আমরা দেখব sp3d2 সংকরণের ত্রিমাত্রিক সজ্জাটা কেমন। তাইলে আমরা তিনটি p অরবিটাল, একটি s, তিনটি p, একটি d, এখানে আরেকটি d আমরা যদি নিয়ে নিই, আমরা যদি dyz নেই, dy, এটি y আর এটি z অ্যাক্সিস। এখানে একটা জিনিস বলা দরকার, তোমরা জানবে যে d অরবিটাল 5টির দুইটি সেট। এখানে d অরবিটালের দুইটি সেট dxy, dyz, dzx, dx স্কয়ার y স্কয়ার, dz স্কয়ার। এই যে d অরবিটাল dxy, yz, dzx এটি একটি সেট, dx স্কয়ার y স্কয়ার, dz স্কয়ার এটি আরেকটি সেট। এই তিনটি সেট অর্থাৎ যেখানে দুইটি অ্যাক্সিস dxy, dyz, dzx, এটিকে বলা হয়, আমরা এটিকে বলি বিটুইন দ্য অ্যাক্সিস। এইখানে এই প্রত্যেকটি d অরবিটালে 4টি করে লুপ, এই লুপগুলো এমন ভাবে সজ্জিত হবে তাদের স্ব অ্যাক্সিসের মাঝ বরাবর। এই জন্য এদেরকে বলা হয় বিটুইন দ্য অ্যাক্সিস। আর এই দুইটা হলো এখানে xy, dz স্কয়ার, এখানে যে অ্যাক্সিস গুলো স্ব অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর তাদের লুপগুলো সজ্জিত হয়। এই জন্য এই দুটাকে বলা হয় অ্যালং দ্য অ্যাক্সিস। এটা হলো বিটুইন দ্য অ্যাক্সিস অর প্লেন, আর এটা অ্যালং দ্য অ্যাক্সিস অর প্লেন। অর্থাৎ এইখানে যেই 4টা লুপ থাকবে সেই 4টা লুপ অক্ষ বরাবর সজ্জিত হবে, অক্ষ বরাবর প্রসারিত থাকবে বা প্রলম্বিত থাকবে। এইখানে যে 4টা লুপ তারা অক্ষের মাঝখানে প্রলম্বিত থাকবে। তাহলে আমরা এখানে আঁকবো dyz, তাহলে আমরা নিলাম dy অ্যাক্সিস আর কি z অ্যাক্সিস। তাহলে এই এদের দুইটা অ্যাক্সিসের মাঝে থাকবে 4টা লুপ। এই তাহলে এটা হলো, আমরা অ্যাক্সিসটা দিয়ে দিলাম এখানে, তাহলে এটা হলো dyz। এইরকম 6টি অরবিটাল একত্রে সংমিশ্রিত হয়ে তখন 6টি sp3d সংকর অরবিটাল তৈরি করবে। তাহলে এই 6টি সংকর অরবিটালের তখন ত্রিমাত্রিক সজ্জাটি কেমন হবে? তাদের এই 6টি অরবিটাল যখন ত্রিমাত্রিকভাবে সজ্জিত হবে তখন সেটি হবে একটি অষ্টতলকীয় চিত্রের মতো। তাহলে অষ্টতলকীয় চিত্রটা কি সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা সংমিশ্রণটা দেখাই, তারপর তাদের অষ্টতলকীয় ত্রিমাত্রিক সজ্জাটা আমরা দেখাবো। এখন দেখবে এই যে 6টি অরবিটাল
একত্রে সংমিশ্রিত হয়ে নতুন 6টি অরবিটাল তৈরি করবে, সেটি হলো sp3d2। এটা একটা sp3d2, এটা একটা sp3d2, এটা একটা sp3d2, এটা একটা sp3d2। এই 4টি sp3d2 অরবিটাল একই তলে অবস্থান করবে এবং এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি এবং এর উপরে থাকবে দুইটি, উপরে একটি এবং নিচে একটি। এই হলো তাদের ত্রিমাত্রিক জ্যামিতিক সজ্জা। যেভাবে তারা সজ্জিত হলে তাদের মধ্যে বিকর্ষণটা সবচেয়ে কম হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব প্রায় সমান থাকে। তাহলে সেক্ষেত্রে এটি একটি অষ্টতলিকীয়। অষ্টতলিকীয় ইয়েটা কি, আমরা অষ্টতলিকীয় জ্যামিতিক গঠনটা এখানে দেখে নেই। ঠিক এই রকম এটি একটি অষ্টতলিকীয় গঠন। সেটি কিভাবে তোমরা দেখবে, আমরা যেমন চৌচালা গড় দেখি, যে চৌচালা গড়ের কি 4টা ত্রিভুজ আকৃতির তল থাকে, সেরকম এর নিচে 4টা ত্রিভুজ আকৃতির তল এবং উপরে 4টা ত্রিভুজ আকৃতির তল। এরকম তার কয়টি 8টি ত্রিভুজ আকৃতির তলের সমন্বয়ে এরকম একটি অষ্টতলকীয় গঠন তৈরি হয়। এরকম একটি অষ্টতলকীর 6টি শীর্ষকোণের দিকে, এই 6টি শীর্ষকোণ এখানে খেয়াল করবে, এই যে দেখো এই 4টি হলো একটি চতুর্ভুজাকার তলের মধ্যে অবস্থান করে, এই 4টি sp3d2 অরবিটাল, আর তাদের উপরে একটি এবং নিচে একটি। এই রকম সজ্জার মাধ্যমে এইটি তৈরি হয়। ঠিক এটা এরকম তোমরা যদি এখানে এঁকে দেখাই তাহলে দেখতে পারবে এটি একটু দেখলেই বুঝবে এটি হলো কি sp3d2 সংকরণ। তাহলে sp3d অরবিটাল এই প্রত্যেকটা কি, এটা একটা sp3d2, 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 এটা একটা sp3d2। এই 6টি অরবিটাল পরস্পরের সাথে প্রত্যেকেই 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। এটি কয় ডিগ্রি তাহলে? এটি 90 ডিগ্রি। তাহলে এটি কি ধরনের গঠন? অষ্টতলকীয় গঠন। অষ্টতলকীয় আকৃতির, এটিকে ইংলিশে বলা হয় অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল শেপ। এই হলো আমাদের 6টি সংকর অরবিটাল। আমরা এখানে দেখালাম কি কি দেখালাম, প্রথমে দেখিয়েছি sp3, তারপরে দেখালাম sp2, sp3d, sp3d2, আরেকটি হলো sp3d3, sp3d3, সেটি আমরা এখন দেখব। তাহলে sp3d3 সংকরণ সে একইভাবে সংজ্ঞা বুঝবে। sp3d3 একটি s, কয়টি
3টি p এবং 3টি d অরবিটাল। তাইলে আমরা একটি s, 3টি p এবং এখানে লিখব 3টি d অরবিটাল একত্রে সংমিশ্রিত হয়ে যখন নতুন কয়টি 7টি সংকর 7টি অরবিটাল গঠন করে তাদেরকে sp3d3 সংকর অরবিটাল বলে এবং সংকরণটিকে বলা হয় sp3d3 সংকরণ। তাহলে sp3d3 সংকরণটির ত্রিমাত্রিক সজ্জা কি হবে? আমরা তো প্রত্যেক সংকর অরবিটালের আকৃতি আমরা জানি, সেটা কিরকম, যে প্রত্যেকটি সংকর অরবিটালে কি থাকে, দুইটি লুপ। একটি লুপ হলো অনেক বড়, একটি লুপ একদম ছোট নেই বললে, যেটা আমরা চিত্রের মধ্যে দেখাই না, বা একটু ছোট করে একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখো এই একদিকে তার ইলেকট্রন ঘনত্ব খুব বেশি থাকে, অন্যদিকে ইলেকট্রন ঘনত্ব খুব কম থাকে। এবার দেখবো আমরা এরকম এই 6টি sp3d3 অরবিটালের জ্যামিতিক ত্রিমাত্রিক সজ্জাটি কেমন হয় এটি আমরা দেখব এখন। এখানে আমরা লিখেছি একটি s, এটি px, এটি py, এটি pz, এটি dxy, dyz। এবার আমরা নিব dzx। তাহলে এটি z অ্যাক্সিস, তোমরা জানো বোর্ডের অক্ষের উপরে উল্লম্বভাবে আমরা z অ্যাক্সিস দেখাই, এবং এই বোর্ডের তলের মধ্যে এটা হলো x অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস আর এটা y অ্যাক্সিস। তাহলে এটা x অ্যাক্সিস, এটা এখানে কয়টা লুপ, 4টা লুপ। এই তোমরা দেখবে প্রত্যেকটি ডি অরবিটাল আকৃতি ভিন্ন। হ্যাঁ, তাহলে এটি z, এটি x, এটি আমরা দিয়ে দিলাম এটি y অ্যাক্সিস। তাহলে এটি হলো ডি zx। তাহলে এই যে কয়টি 7টি অরবিটাল একত্রে সংমিশ্রিত হয়ে তাদের জ্যামিতিক সজ্জাটা হবে একটি পঞ্চকোণীয় দ্বিপিরামিড। তোমরা পিরামিড দেখেছো মিশরের পিরামিড নিয়ে। মিশরের পিরামিডের ভূমি হলো চতুর্ভুজ এবং তার কয়টি 4টি ত্রিভুজাকার তল। এরকম তোমরা দেখবে এটি হলো মিশরের পিরামিড। সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছ যেখানে কয়টি, তার তলটা এখানে ভূমিটা হলো চতুর্ভুজীয়, আর তার কয়টি 4টি ত্রিভুজাকার তল। এটি হলো মিশরীয় পিরামিড। কিন্তু আমরা আজকে এই একটু আগে আমরা দেখাইছি যে অষ্টতলকের ক্ষেত্রে এরকম কয়টি, যদি 2টি মিশরীয় পিরামিড উপর নিচে যুক্ত হয় তাহলে সেটি কি হবে, একটি অষ্টতলকীয় গঠন হবে। ঠিক এরকম পঞ্চকোণীয় আমরা দেখাবো, পঞ্চকোণীয় দ্বিপিরামিড। এটি দেখো এখানে, তাহলে এটি একটি sp3d2, এখানে d3, এটি একটি sp3d3, এটি একটি sp3dt, এটি একটি sp3dt, d3, এটি একটি sp3d3। তাহলে কয়টি হলো, 5টি। এই 5টি থাকবে একটি পঞ্চভুজের এখানে দেখো সমকোণীয় পঞ্চভুজ। এখানে দ্বিমাত্রিক বোর্ডে আঁকা একটু কঠিন, তারপরও তোমাদের দেখাচ্ছি। এখানে এটি হলো একটি কি পঞ্চভুজ। পঞ্চভুজের 5টি শীর্ষবিন্দুর দিকে এই 5টি sp3d3 সজ্জিত থাকবে, আর এই তলের উপরে একটি এবং তলের নিচে একটি। এই হলো 7টি sp3d3। এটা কি sp3d3, এটা sp3d3, এটি sp3d3, এটি sp3d3, এটি sp3d3, এটি sp3d3। এই হলো 5টি, টোটাল একই তলে 5টি এবং উপরে নিচে 2টি করে কি sp3d3 অরবিটাল। তাহলে এইগুলো যদি এখন যুক্ত করি আমরা পরস্পরের সাথে, তাহলে আমরা দেখব এটি একটি পঞ্চকোণীয় দ্বিপিরামিড আকৃতির হবে।
এইটা হলো উপরের 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 দেখো এখানে কি 5টি ত্রিভুজ আকৃতির তল, এরপরে নিচে হবে এরকম 5টি ত্রিভুজ আকৃতির তল, তাহলে সেটা কি হবে, এই যে এই সবগুলো তোমাকে এখন যুক্ত করতে হবে এর সাথে এইটি হলো কি পঞ্চকোণীয় দ্বিপিরামিড, পঞ্চকোণীয় দ্বিপিরামিড, পিরামিডীয় আকৃতির। তাহলে sp3d3 এর ত্রিমাত্রিক সজ্জাটা কি, পঞ্চকোণীয় দ্বিপিরামিড আকৃতি। এই ছিল আমাদের 7টি কি টোটাল, এখানে কয়টি, 6টি সংকর অরবিটালের সংকরণ নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা দেখাবো সংক্ষেপে কোন কোন সংকর অরবিটালের আকৃতি কি, সেগুলো আমরা একটু লিখে রাখবো। তাহলে প্রথমে আমরা রাখবো, প্রথমে কি লিখবো, sp3। তাহলে sp3 সংকরণের আকৃতি কি, চতুস্তলকীয়, চতুস্তলকীয়, এটিকে ইংলিশে বলা হয় টেট্রাহেড্রাল শেপ। sp2 এটি কি, এটি একটি ট্রাইগোনাল প্ল্যানার, এটা কি, এটা হলো সমকোণীয় ত্রিভুজাকার, এটা কি, এটা হলো সমকোণীয় ত্রিভুজাকার। এটাকে বলা হয় ট্রাইগোনাল প্ল্যানার শেপ। এরপর আসো sp, এটি কি, এটি সরল রৈখিক আকৃতির, এটাকে বলা হয় লিনিয়ার শেপ। তারপর আসবো sp3d, সেটি কি হবে, সেটি হবে ত্রিভুজাকার বা ত্রিকোণাকার দ্বিপিরামিড, এটাকে ট্রাইগোনাল বাইপিরামিডাল। এরপর আসো sp3d2, এটি কি ধরনের, অষ্টতলকীয়, তাহলে এটি একটু বলা হয় অক্টাহেড্রাল শেপ। sp3d3 এটি কেমন হবে আকৃতি, এটি হলো পঞ্চভুজীয় দ্বিপিরামিড, এটাকে বলা হয় পেন্টাগোনাল বাইপিরামিডাল। আমাদের 6টি সংকরণের ত্রিমাত্রিক সজ্জা, তাদের আকৃতি। এবার আমরা যাব যে এই যে সংকর অরবিটাল কোন কোন যোগে এই সংকর অরবিটালগুলো হয়ে থাকে, তা আমরা একটি সূত্রের মাধ্যমে আমরা প্রথমে জেনে নেব। তাহলে এটি তোমরা লিখে ফেলেছ। এবার আমরা একটি সূত্রের মাধ্যমে দেখব যে কোন কোন যোগে কোন ধরনের সংকরণ হতে পারে। এক্ষেত্রে আমরা সূত্রটি যখন প্রয়োগ করব, আমরা দেখব যখন যৌগটির মধ্যে শুধুমাত্র একক বন্ধন থাকে বা সিগমা বন্ধন থাকে, তখন এই সূত্রটি প্রযোজ্য। সিগমা বন্ধন থাকতে হবে, শুধু সিগমা বন্ধন।
অর্থাৎ আমাদের এই যে সূত্রটি আমরা ব্যবহার করব সেক্ষেত্রে এটি শুধুমাত্র যে সকল যৌগের ক্ষেত্রে তাদের অণুতে বিদ্যমান পরমাণুসমূহ পরস্পরের সাথে শুধুমাত্র একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, অর্থাৎ সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, সেই সব যৌগের ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য। সেক্ষেত্রে দেখবে সূত্রটি হলো, যেমন আমরা লিখলাম হাইব্রিডাইজেশন হাফ ইন্টু ভি প্লাস ই মাইনাস এ প্লাস বি। এখানে হাইব্রিডেশন মিন্স এটা সংকরণ, অর্থাৎ সংকরণের প্রকৃতি কি হবে। এখানে আমরা দেখব এখানে বি কি। বি হলো অণুতে বিদ্যমান যৌগের কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে ডি কি, নাম্বার অফ ব্যালেন্স ইলেকট্রন। ব্যালেন্স ইলেকট্রন মানে কি, যোজনী শক্তি স্তর বা বহিস্থ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা। যদি মনে করো আমরা একটা উদাহরণ দিই, যে আমরা লিখলাম ক্লোরিন, তাহলে ক্লোরিনের আমরা পারমাণবিক সংখ্যা কত, 17। তাহলে তার ইলেকট্রন বিন্যাসে 1s2 2s2 2p6 3s2 3p5, তার সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কত, 7। তাইলে এখানে বি হবে 7 বা 7 এরকম। এরপর আসো ই। ই হলো অণুতে কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত একযোজী মৌলের পরমাণুর সংখ্যা। যেমন দেখো আমরা যদি লিখি ফসফরাস পেন্টাক্লোরাইড, এখানে ফসফরাসটা হলো কেন্দ্রীয় পরমাণু, এটি কেন্দ্রীয় পরমাণু, এবং ক্লোরিনটা হলো তার সাথে সংযুক্ত একযোজী মৌলের পরমাণু। তাহলে একযোজী মৌলের পরমাণু কয়টি, এখানে 5টি। তাহলে এখানে ই হবে 5, ঠিক এরকম। এবার এ হলো, যদি এটি যৌগ না হয়ে আয়ন হয়, তাহলে ওই আয়নে বিদ্যমান ধনাত্মক চার্জের সংখ্যা। বি হলো যদি সেটি ঋণাত্মক আয়ন হয়, তাহলে আয়নে বিদ্যমান ঋণাত্মক চার্জের সংখ্যা। এবার আমরা একটা উদাহরণ দিলেই বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আমরা আবার বলছি, এটিকে এইচ, এটাকে অনেক সময় স্টেরিক নাম্বার বলা হয়, বাট তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিক স্তরের জন্য তোমরা এটা হাইব্রিডেশন বা সংকরণের প্রকৃতি। এখানে হাফ, এটা সূত্রের নিয়ম, এখানে বি প্লাস ই মাইনাস এ প্লাস বি। তাহলে বিটা কি, বি হলো যৌগের অণুতে বিদ্যমান কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা। ইটা কি, ই হলো ওই যৌগের অণুতে কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত একযোজী মৌলের পরমাণুর সংখ্যা। আর এটা কি, এ হলো যদি এটা যৌগ না হয়ে, অণু না হয়ে, নিরপেক্ষ অণু না হয়ে কোনো আয়ন হয়, তাহলে ওই আয়নে বিদ্যমান ধনাত্মক চার্জের সংখ্যা। আর বি হলো, বিটা কি, সেটি হলো
যদি সেটি ঋণাত্মক আয়ন হয় তাহলে ওই ঋণাত্মক আয়নে বিদ্যমান ঋণাত্মক চার্জের সংখ্যা। এবার আমরা একটা উদাহরণ দিলেই বিষয়টি স্পষ্ট হবে। একটু দেখে নাও এবং বুঝে নাও, তোমরা নিজেরা কয়েকটা চেষ্টাও করবে, তাহলে বুঝতে পারবে ভালো করে। নিজেরা চেষ্টা করবে আমার সাথে সাথে। যেমন আমরা দেখলাম, আমরা লিখবো এখানে মিথেন। মিথেন আমরা একটা দেখলাম যে মিথেনের মধ্যে হাইড্রেশন প্রকৃতিটা কেমন হবে। তাহলে লিখলাম হাইড্রেশন H। মিথেনের মধ্যে কেন্দ্রীয় পরমাণু হলো কার্বন। তাহলে কার্বনের বহিস্থ শক্তি স্তরে, তাহলে কার্বন ইলেকট্রন বিন্যাসটা চট করে মনে মনে শিখে নাও, মনে মনে লিখে নাও। 1s2 2s2, এটা কি 2p2, পুরোটা লেখার দরকার নেই এটা। তাহলে কয়টি? 4টি। তাহলে তার বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? 4। তাহলে হাফ ইন্টু কি বি হলো তার 4 বা 4। আর হাইড্রোজেনের যোজনী কত? 1। তাহলে হাইড্রোজেন হলো একযোজী মৌল। তাহলে একযোজী মৌলের কয়টা পরমাণু এখানে যুক্ত? 4টি। তাহলে এখানে 4। যেহেতু এটার মধ্যে কোনো চার্জ নাই, এটা একটা নিরপেক্ষ অণু, তাহলে এ এর মান এখানে 0 এবং বি এর মান 0। তাহলে কত আসলো? হাফ ইন্টু 8 কত হলো? 4। তাহলে 4 যখন হবে, এই 4 হলো, এটাকে আমরা বলছি স্টেরিক নাম্বার। স্টেরিক নাম্বার বলতে বোঝে যেখানে কয়টি মৌলের পরমাণু সংকরীকরণ প্রক্রিয়ায় অংশ, কয়টি মৌলের পরমাণুর বহিস্থ শক্তি স্তরে কয়টি অরবিটাল সংকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে মৌলের বহিস্থ শক্তি স্তরে 4টি পারমাণবিক অরবিটাল এই সংকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। 4টি বলতে শুরু করতে হবে তোমাকে কি দিয়ে? একটি এখানে সংকরণ প্রকৃতি, এটা হবে শুরু করতে হবে S থেকে। তাহলে একটি S নিতে পারবে। এরপরে আর বাকি রইল কয়টি? তোমার 4টি পারমাণবিক অরবিটাল একত্রিত হবে। তাহলে একটি S, আর বাকি হলো আমরা যদি আমরা ক্রমান্বয়ে যাই, ক্রমান্বয়ে যেতে হবে আমাদেরকে। S এর পরে আসবে P, P এর পরে আসবে D। তাহলে S এর পরে যদি P আসে, তাহলে P কয়টা? এখানে 3টা। তাহলে এই হলো মোট কয়টি? 4টি অরবিটাল। তাহলে একটি S, 3টি P, এই হলো 4। এইটাকে বলা হয় স্টেরিক নাম্বার বা হাইব্রিডেশনের প্রকৃতি। তাহলে একটি S এবং 3টি P একত্রিত হয়ে সেটি কি হবে? sp3 সংকরণ অরবিটাল তৈরি হবে। তাহলে এখানে মিথেনের মধ্যে কি কোন ধরনের সংকরণ হবে? sp3 সংকরণ হবে। এবার আমরা যাব অন্যান্য উদাহরণ। তোমরা একটু হিসাব করে দেখো, মিথেনে হলো পানিতে কি হয় এবং অ্যামোনিয়াতে কি হয়। অ্যামোনিয়া অণু, পানির অণুর মধ্যে কেন্দ্রীয় পরমাণু কি? এখানে H। কেন্দ্রীয় পরমাণু কি? কেন্দ্রীয় পরমাণু হলো অক্সিজেন। তাহলে অক্সিজেনের বহিস্থ শক্তি স্তরে কয়টি? 6টি। এবং কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেন কয়টি? 2টি। এখানে -0 +0, কোনো চার্জ নাই। তাহলে সেটা কি হলো? হাফ ইন্টু কি 8। তাহলে কত আসলো? এটি 4। তাহলে পানির অণুতে হাইব্রিডেশন বা সংকরীকরণের প্রকৃতি কি হবে? এখানে স্টেরিক নাম্বার কত? যেহেতু 4, তাহলে একটি S এবং 3টি P। আমাদের শুরু করতে হবে কোত্থেকে? S থেকে। কোত্থেকে? একটি S আর কি 3টি P। তাহলে পানিতে কি? sp3। এবার আসি অ্যামোনিয়াতে। তাহলে অ্যামোনিয়াতে কি হবে? হাফ ইন্টু কি B কি তার? B হলো 5 এবং H কি তার? এখানে H কয়টা? 3টা। তাহলে H3, এটা দেখো 0 -0 +0, তাহলে কত? এটাও কি 8, এটা 4। তাহলে অ্যামোনিয়া অণুতে কি? অ্যামোনিয়া অণুতে হাইব্রিডেশন প্রকৃতি sp3। এছাড়া আমরা অন্যান্য উদাহরণ দেখতে পারি। এবার আমরা দেখব, আমরা জানি পানির একটি অণু, বিশুদ্ধ পানির মধ্যে আমরা জানি যে কিছু পরিমাণে চার্জের উপস্থিতি থাকে, কিছু পরিমাণে বিশুদ্ধ পানি খুব কম পরিমাণে আয়নিত অবস্থায় থাকে। সেখানে কিছু হাইড্রোজেন আয়নও উপস্থিত থাকে, কিছু অ্যানায়ন উপস্থিত থাকে। তাইলে এই যে পানি যখন একটি প্রোটনের সাথে যুক্ত হয়, তখন সেটি কিসে পরিণত হয়? হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। তাহলে এই যে হাইড্রোনিয়াম আয়ন যদি পরীক্ষায় আসে, তাহলে তার সংকরীকরণের প্রকৃতিটা কি হবে? এখানে তোমরা দেখে নাও যে হাইড্রোনিয়াম আয়ন, এটা একটি আয়ন। এখানে এটি মধ্যে কি তার হাইব্রিডেশন হবে, তার কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন। তাহলে সেখানে কত হবে? এটা হাফ
6 প্লাস কি কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত কি তোমার একযোজী মৌলের পরমাণু সংখ্যা কত 3টি, তাহলে 3, তাহলে কত আসলো 6 প্লাস 3 ধনাত্মক চার্জের সংখ্যা একটি প্লাস, তার মানে কি 1, তার মানে -1 প্লাস 0, তাহলে কত হলো হাফ ইন্টু এটা কি 6 প্লাস 2 কি এটা দেখো, তাইলে 6 এখানে -a প্লাস b, তাহলে কত আসলো 6 প্লাস 2, তাহলে সেক্ষেত্রে কত আসবে এটাও আসবে কি 8, তাহলে কত আসলো হাফ ইন্টু কি এটা হলো 8, তাহলে কত 4, তাহলে এটাও আসলো 4, তাহলে এর সংকরণের প্রকৃতি হবে কি sp3। এবার আমরা দেখব অ্যামোনিয়াকে যদি পানিতে দ্রবীভূত করা হয় তার সাথে একটি প্রোটন যুক্ত হয়ে কিসে পরিণত হয় অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়। তাহলে এই অ্যামোনিয়াম আয়ন এর মধ্যে সংকরীকরণের প্রকৃতিটা কি সেটাও আমরা একটু দেখব। তাহলে এখানে কত আসে ইকুয়াল ভাইব্রেশন, এখানে বা স্টেরিক নাম্বার হাফ ইজিক্যালস কি নাইট্রোজেনের বহিস্থ শক্তি স্তরে কত 5, এখানে সংযুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত 4, ধনাত্মক চার্জের সংখ্যা 1, ঋণাত্মক চার্জ নাই, তাহলে সেটা কত হলো হাফ ইন্টু কি 5 থেকে এটাও 8, তাহলে কত এটাও 4, দ্যাট মিন্স এখানে কি sp কি হবে sp3। তাহলে হাইড্রোনিয়াম আয়নে sp3, অ্যামোনিয়াম আয়নে sp3, পানির অণুতে sp3, তাহলে আমরা অনেকগুলো sp3 দেখলাম। এবার আমরা যাব অন্যান্য ভাইব্রেশন দেখব এখানে। এবার দেখো যদি তুমি বেরিলিয়াম ক্লোরাইড দেখো, বেরিলিয়াম ক্লোরাইড, তাহলে সেক্ষেত্রে কত হবে বেরিলিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি 2টি, বেরিলিয়াম হলো 4, 1s2 2s2, তাহলে এটা 2, আর একযোজী মৌলের পরমাণু এখানে ক্লোরিন কয়টি 2টি, তাহলে সেটি হলো কি 2, এখানে কোনো ঋণাত্মক চার্জ নাই, তাহলে -0 প্লাস 0, তাহলে কত আসলো হাফ ইন্টু কি 4, তাহলে কত আসবে 2, তাহলে যদি 2 হয় তাহলে তার ভাইব্রেশনের প্রকৃতিটা কি হবে স্যার এখানে হবে sp, তার মানে বেরিলিয়াম ক্লোরাইডের সংকরণের প্রকৃতি বা সংকরণ হলো sp। এবার আমরা আরেকটি উদাহরণ দিব বোরন ট্রাইক্লোরাইড, তাহলে সেক্ষেত্রে কত আসবে বোরনের পারমাণবিক সংখ্যা হলো 5, তাহলে বোরন যদি আমরা লিখি বোরন 5 1s2 2s2 2p1, তাহলে তার বহিঃশক্তি স্তরে কয়টি মোট কয়টি 3টি, তাইলে হাফ ইন্টু 3 প্লাস একযোজী মৌলের পরমাণু সংখ্যা কত এখানে 3টি, তাহলে -0 প্লাস 0, তাইলে এইভাবে আমরা এখানে দেখলাম এটা কত 6, এটা তাহলে কত আসবে 3, তাহলে এর সংকরীকরণের প্রকৃতি কি হবে sp2। এইভাবে আমরা বিভিন্ন মৌলের যৌগের মধ্যে বিদ্যমান তাদের সংকরীকরণের প্রকৃতি সম্পর্কে এই সমীকরণের মাধ্যমে আমরা জানতে পারি। তোমরা বাসায় আমি কতগুলো লিখে দেব, সেগুলো বসে চেষ্টা করবে এবং তাদের মধ্যে সংকরীকরণ কি সেটা জানবে। একটু তোমরা চেষ্টা করবে বাসায় বসে বসে কি দেখবে এইগুলো সংকরীকরণ কি হয়, যেমন কার্বন টেট্রাক্লোরাইড, বোরন টেট্রাফ্লুরাইড, সালফার হেক্সাফ্লুরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, জ্যানন ডাইফ্লোরাইড, জ্যানন টেট্রাফ্লুরাইড, জ্যানন হেক্সাফ্লুরাইড, স্টেনিক ডাইক্লোরাইড,
বোরন, ট্রাইফ্লোরাইড, সালফেট, এগুলো তোমরা বাসায় বসে এগুলো মধ্যে কোন ধরনের সংকরীকরণ হয় সেগুলো জানবে। এবার আমরা আমরা গত ক্লাসে বলেছিলাম যে কার্বনের 3টি সংকরীকরণ হয়। কার্বনের 3টি সংকরণের মধ্যে আমরা একটি সংকরণ জেনেছি, সেটি হলো sp3। কারণ sp3 কার্বনের যে সকল যৌগের মধ্যে হয় সে সকল যৌগের মধ্যে কার্বন পরমাণুটি 4টি একক সমযোজী বন্ধন অর্থাৎ 4টি সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। আমরা কার্বনের সংকরণ কয়টি? sp3 হতে পারে, sp2 হতে পারে, sp হতে পারে। আমরা একক সমযোজী বন্ধন সব আমরা এই সমীকরণের মাধ্যমে জানব। এরপর আমরা দেখব sp2 কার্বনের sp এই দুইটি সংকরণ প্রক্রিয়া আমরা, কারণ কার্বনের sp2 এবং sp সংকরণ যখন হয় এখানে দ্বিবন্ধনের সৃষ্টি হয়। একটু আমরা দেখে নেই, কার্বনের sp2 কার্বনের sp3 হয় মিথেনের মধ্যে, ইথেনের মধ্যে, কার্বন টেট্রাক্লোরাইড, এগুলোর মধ্যে কার্বন 4টি সমযোজী বন্ধন গঠন করে এবং সেক্ষেত্রে সবগুলো বন্ধনই কি সিগমা বন্ধন, সেক্ষেত্রে সূত্রটি প্রযোজ্য। কিন্তু এই দুটোর ক্ষেত্রে আমাদের সূত্রটি প্রযোজ্য নয়, কারণ এই ক্ষেত্রে কার্বনের যখন sp2 এবং sp সংকরণ হয় তখন সেক্ষেত্রে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে। যেমন sp2 এর ক্ষেত্রে কার্বনের আমরা যদি দেখি ইথিনের মধ্যে, ইথিন এখানে দেখবে একটি সিগমা বন্ধন একটি পাই বন্ধন, এবং এটা কি ইথাইনের মধ্যে এখানে একটি সিগমা 2টি পাই। সো এগুলো আমাদের এই সূত্রের মধ্যে পড়বে না। এগুলি আমরা পরবর্তী আমাদের আলোচনা পর্বে সংকরণের 3য় পর্ব আলোচনা পর্বে আমরা এগুলো আরো বিস্তারিত আলোচনা করব। আজকে তোমাদের এখানেই, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো এবং আমার ক্লাসটি ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো এবং আমি যে কাজটি দিয়েছি কাজটি সুন্দরভাবে সম্পন্ন করো। ধন্যবাদ সবাইকে।